খাবার খাইয়া বাস মন্ডা তারিখ দিলে দোয়া করি। মেসেজটা যখন আসছে আপনি বিশ্বাস করবেন না, আমার চোখ দিয়ে পানি পড়ে গেছে। ঈদের চিকে অনেক বেশি আনন্দ পাইতেছি। স্বপ্নের বাস্তবায়ন শুরু। ফ্যামিলি কাজ পেয়ে ঈদ আনন্দ। 5 বছরে পাবেন 4 কোটি নারী। বৈশ্বিক কারণে সময় লাগলেও সব প্রতিশ্রুতি পূরণের ঘোষণা প্রধানমন্ত্রীর। তেহরানে বোমা বর্ষণে নিহত 40। দ্রুত যুদ্ধ শেষ করতে চান ট্রাম্প। পুতিনের সঙ্গে ফোন আলাপ। যুক্তরাষ্ট্র নয়, সিদ্ধান্ত নেবে ইরান। হুঙ্কার বিপ্লবী গার্ডের। মধ্যপ্রাচ্য সংঘাতের মধ্যেই জ্বালানি নিয়ে চট্টগ্রামে 14 জাহাজ খালাস শুরু। ভারত থেকেও পাইপলাইনে আসছে ডিজেল। পাম্পে অহেতুক ভিড় না করার আহ্বান প্রতিমন্ত্রীর। জুলাই সনদে সমঝোতা হওয়া বিষয়ে বাস্তবায়ন হবে। সংবিধানের বাইরে যাওয়ার সুযোগ নেই বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশের ভবিষ্যৎ ঠিক করবে সংসদ। এবং জুলাই হত্যা মামলায় সাইমুম রেজার ঘুষ দাবির অডিও নিয়ে তোলপাড়। প্রশ্নবিদ্ধ হয়েছে ট্রাইব্যুনাল, বলছেন চিফ প্রসিকিউটর। তদন্তে 5 সদস্যের কমিটি গঠন। প্রবাসের সময় সঙ্গে আছে আমি মাহাদ ইসলাম ধ্রুব। শুরু হলো স্বপ্নের বাস্তবায়ন। দারিদ্র্য বিমোচন ও নারীর ক্ষমতায়নে ফ্যামিলি কার্ডের পাইলট প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 5 বছরের মধ্যে দেশের 4 কোটি পরিবারকে এই সুবিধার আওতায় আনার ঘোষণা দেন তিনি। একই সঙ্গে পর্যায়ক্রমে বিএনপি সরকার সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে বলেও জানান প্রধানমন্ত্রী। তবে বৈশ্বিক পরিস্থিতিতে সময় লাগলেও ধৈর্য ধরার আহ্বান তারেক রহমানের। আহমেদ সালিহিনের রিপোর্টে বিস্তারিত। একটি কার্ড শুধু অঙ্গীকার নয়, নারীকে স্বাবলম্বী করার প্রতিশ্রুতি। জানিয়ে আগ্রহ ও কৌতূহলের কমতি ছিল না সাধারণের মাঝে। অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ। মঙ্গলবার ঢাকাসহ দেশের 14টি জেলার 37,567 জন দরিদ্র পরিবারের নারীকে ফ্যামিলি কার্ড বিতরণের কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নির্বাচনী ইশতেহারে প্রতিশ্রুতি ছিল ক্ষমতায় গেলে দেশের অর্ধেক জনগোষ্ঠী নারীদের স্বাবলম্বী ও সচ্ছল করে গড়ে তুলতে আর্থিক প্রণোদনা দেবে বিএনপি সরকার। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের 1 মাসের মধ্যেই সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী। বললেন, দীর্ঘদিনের পরিকল্পনা বাস্তবায়ন করতে পেরে আনন্দিত তিনি। আজকে আমার জন্য যেমন একটি ইমোশনাল দিন, আমি মনে করি আমার সরকার এবং আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য একটি ঐতিহাসিক এবং একটি ইমোশনাল দিন আজকে। দেশের 4 কোটি পরিবারের নারী এই ফ্যামিলি কার্ড পাবেন জানিয়ে সরকার প্রধান বলেন, নারীদের পেছনে রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়। তাই তাদের স্বাবলম্বী করতেই এই পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। 4 কোটি পরিবারের যারা নারী প্রধান, তাদের কাছে আগামী 5 বছরের মধ্যে ইনশাল্লাহ পর্যায়ক্রমিকভাবে সকলের কাছে আমরা এই ফ্যামিলি কার্ড নিয়ে যেতে সক্ষম হব ইনশাল্লাহ। এই অর্ধেক জনসংখ্যাকে যদি আমরা পেছনে রাখি, শিক্ষা এবং অর্থনৈতিকভাবে তাদেরকে যদি ক্ষমতায়ন আমরা না করতে পারি, তাহলে অবশ্যই দেশকে কোনোভাবেই সামনে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না। আমরা একটি দায়িত্বশীল সরকারের ভূমিকা পালন করতে চাই, যেই সরকার জনগণের জন্য কাজ করবে, যেই সরকার কাজ করবে দেশের জন্য। আমরা জনগণের কাছে জবাবদিহি থাকতে চাই। বিএনপি সরকার সব প্রতিশ্রুতি বাস্তবায়নে বদ্ধপরিকর জানিয়ে মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বলেন, ফ্যামিলি কার্ডের মতো আগামী মাসের মধ্যেই নির্বাচনী প্রতিশ্রুতি কৃষক কার্ডও তুলে দেবেন প্রান্তিক কৃষকদের হাতে। আগামী মাসের ভেতরে আমরা বহু কৃষক ভাইদের কাছে আমরা কৃষক কার্ড তুলে দিতে সক্ষম হব ইনশাল্লাহ। আমরা যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলাম, আমরা অবশ্যই আমাদের প্রতিশ্রুতি থেকে বিন্দুমাত্র আমরা অবস্থান পরিবর্তন করব না। হয়তো সমসাময়িক বৈশ্বিক পরিস্থিতির কারণে ক্ষেত্র বিশেষে হয়তো আমাদের কিছু কিছু ক্ষেত্রে সময় বেশি লাগতে পারে প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের জন্য। সেজন্যই আজকে আমি সকলকে অনুরোধ করব যে আসুন আমরা ধৈর্যের সাথে সমগ্র পরিস্থিতি মোকাবেলা করি। আমরা ধৈর্যের সাথে সুন্দরভাবে আমাদের এই দেশটিকে গড়ে তুলি। টিএনটি মাঠের এই আয়োজনে কড়াইল, সাততলা ও ভাসানটেক বস্তির 15,000 পরিবারের নারী প্রধানকে একটি করে ফ্যামিলি কার্ড দেওয়া হয়, যেখানে কার্ড প্রতি 2,500 টাকা সহায়তা দেয় সরকার। সবার আগে নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন একজন অসচ্ছল পরিবারের নারী সদস্যকে ফ্যামিলি কার্ড দেবেন তারেক রহমান। নির্বাচনের পর ক্ষমতায় আসার মাত্র 1 মাসের মধ্যে সেই প্রকল্প বাস্তবায়ন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলছেন,
এই প্রকল্পের মাধ্যমে যেই পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে সেখানে একজন নারী এবং তার পরিবার যেমন সচ্ছল হবে, তেমনি দেশের আর্থসামাজিক উন্নয়নে বড় ভূমিকা রাখবে এই ফ্যামিলি কার্ড। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। কড়াইল বস্তিবাসীর চোখে মুখে যেন ঈদ আনন্দ। মঙ্গলবার ফ্যামিলি কার্ড উদ্বোধনের দিনেই 2,500 টাকা জমা হয়েছে পরিবারের নারী প্রধানের অ্যাকাউন্টে। ঈদের আগে রাষ্ট্রীয় অর্থ সহায়তায় আনন্দে অশ্রু নিম্ন আয়ের মানুষের। সহায়তার টাকায় কেউ স্বপ্ন দেখছেন ওষুধের ব্যয় মেটানোর, কেউ করবেন সঞ্চয়। হাসান ওয়ালির রিপোর্ট। বছরে কয়েকবার অগ্নিকাণ্ড আর দুঃখ দুর্দশা যাদের নিয়তি, তাদের জন্য নতুন আশা ফ্যামিলি কার্ড। কড়াইল ভাসানটেকার সাততলা বস্তিতে বসবাস করা নারীদের জন্য মঙ্গলবার একেবারেই আলাদা। এদিন সকাল সকাল তাদের মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে জমা হয়েছে 2,500 টাকা। বনানী টিএনটি কলোনি মাঠে দাঁড়িয়েই ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতি দিয়েছিলেন তারেক রহমান। প্রধানমন্ত্রী হওয়ার কয়েকদিনের মধ্যেই নারীদের হাতে তুলে দিলেন মাসিক অর্থ সহায়তার ফ্যামিলি কার্ড। পবিত্র ঈদ উল ফিতরের আগে তাই ঈদের খুশি বইছে কড়াইল ভাসানটেক বস্তিতে। অনেকই খুশি, কি কমু আজকে একটা ঈদের চিকে অনেক বেশি আনন্দ পাইতেছি। ঈদের আনন্দ লাগতেছে, ঈদের মতোই লাগতেছে। ঈদের মার্কেট চুর চুর বাচ্চারা আছে, বলে ফুলানে লাগে মার্কেট করবো, খাবার লাগ খাইয়া বাঁচবো আমরা। তারিখ দিলে দোয়া করি। সহায়তার টাকায় চিকিৎসা ব্যয় কিংবা সঞ্চয়ের স্বপ্ন সুবিধাভোগীদের। এমন মানুষ আছে ভিক্ষা করতে পারে না, কেউর কাছে ছাইও খাইতে পারে না। আমার ছেলে নাই, তোমরা আমার ছেলে। আমি তারেক জিয়ার বাবারে আমি অনেক খুশি হয়েছি। সত্যি কথা বলতে মেসেজটা যখন আসছে, আপনি বিশ্বাস করবেন না, আমার চোখ দিয়ে পানি পড়ে গেছে। মানে আমি এত এক্সাইটেড, এ টাকাটা আমাদের সত্যিই খুব দরকার। পরীক্ষামূলকভাবে দেশের 13টি জেলার 37,567টি নারী প্রধান পরিবারকে ভাতা দেওয়ার জন্য নির্বাচন করা হয়েছে। ধারাবাহিকভাবে এ সংখ্যা বাড়াবে সরকার। নুন আনতে পান্তা ফুরোনো 10,000 পরিবারে, সেসব পরিবারের সংসারের হাল ধরতে হয় এসব নারীদেরকেই। তাদের হাতে এখন আত্মনির্ভরশীল হওয়ার ফ্যামিলি কার্ড। মাসে মাসে পাওয়া সরকারি অর্থ সহায়তায় ঘুরে দাঁড়ানোর প্রত্যয় অদম্য এসব নারীদের। হাসান ওয়ালি, সময় সংবাদ, টিএনটি কলোনি মাঠ, কড়াইল বস্তি, ঢাকা। ঢাকার বাইরে আরও 12টি জেলায় সিটি কর্পোরেশন, পৌরসভা এবং ইউনিয়ন পরিষদের 12টি ওয়ার্ডে দেওয়া হয়েছে ফ্যামিলি কার্ড। সহায়তা পেয়ে সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন উপকারভোগীরা। কাজের মাধ্যমে নারী ক্ষমতায়নের কথা তুলে ধরেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর এই কর্মসূচিকে দারিদ্র্য বিমোচনের মাইল ফলক হিসেবে দেখছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আমি যে এই ফ্যামিলি কার্ডটা পাইছি, আমার বিশাল খুশি। এখন থেকে ভালো চলবে, ছেলে মেয়ে মানুষ করতে পারবো। ধন্যবাদ তারেক সাহেব যে আমাদের এই ফ্যামিলি কার্ডটা দেওয়ার জন্য। ফ্যামিলি কার্ড বিতরণের শুভ উদ্বোধন ঘোষণা করছেন। ঈদের আগে ফ্যামিলি কার্ড পেয়ে খুশি উপকারভোগীরা। বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সামাজিক সুরক্ষা নিশ্চিতে পরীক্ষামূলক ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করেছে সরকার। মঙ্গলবার সকালে ঠাকুরগাঁও সদরের 588 জন সুবিধাভোগীর মাঝে ফ্যামিলি কার্ড তুলে দেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ফ্যামিলি কার্ড নারীদের শক্তি ও ক্ষমতা। মহিলাদেরকে ক্ষমতায়ন করা, তার হাতে একটা অস্ত্র তুলে দেওয়া যে আমার শক্তি আছে, আমার এই ফ্যামিলি কার্ড আছে। চট্টগ্রাম নগরীর 41 নম্বর ওয়ার্ডে 500 জনকে দেয়া হয় কার্ড। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ফ্যামিলি কার্ড দারিদ্র্য বিমোচনে মাইল ফলক হিসেবে কাজ করবে। বাংলাদেশের ইতিহাসে, দারিদ্র্য বিমোচনের ইতিহাসে, নারীর ক্ষমতায়নের ইতিহাসে আমি মনে করি একটি মাইল ফলক হিসেবে কাজ করবে। বগুড়া সদরের শাখারিয়া ইউনিয়নের গোপালবাড়ি গ্রামে 544 জনের মধ্যে ফ্যামিলি কার্ড দেয়া হয়। তাদের মধ্যে 496 জন মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে 2,500 করে টাকা পান। ভোলার চরফ্যাশন উপজেলার আসলামপুর ইউনিয়নে 288টি পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়। রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নে এই সুবিধা পাচ্ছে 1,201টি পরিবার। এক মাস আগে যা স্বপ্ন ছিল এখন তা হাতের মুঠোয়। বান্দরবানের লামা উপজেলায় 1,097টি পরিবারের কাছে ফ্যামিলি কার্ড দেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নে 6 নম্বর ওয়ার্ডে কার্ড বিতরণ করেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। প্রত্যন্ত অঞ্চলগুলিতে ফ্যামিলি কার্ড বিতরণের মাধ্যমে জনাব তারেক রহমান প্রমাণ করেছেন যে তিনি তার নির্বাচনী অঙ্গীকার পূরণে কতটুকু দৃঢ় প্রতিজ্ঞ। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া, খুলনা, কিশোরগঞ্জ, নাটোর, দিনাজপুরেও বিতরণ করা হয় ফ্যামিলি কার্ড। খাদিজা স্বপ্না, সময় সংবাদ।
ফ্যামিলি কার্ড উদ্বোধনের মাধ্যমে প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেছেন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী শামা ওবায়দ। মঙ্গলবার বাংলা একাডেমিতে বেগম খালেদা জিয়াকে নিয়ে প্রকাশিত বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় তিনি খালেদা জিয়ার আদর্শ অনুসরণ করে গণতন্ত্র রক্ষায় কাজ করার আহ্বান জানান তরুণদের। বাংলাদেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে সব দেশের সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথাও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। ফরেন পলিসি কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া ফলো করেছেন এবং বর্তমানে আমরা ফলো করছি। বর্তমানে ওনার সন্তান জনাব তারেক রহমান যে বলছেন যে বাংলাদেশ ফার্স্ট, সবার আগে বাংলাদেশ, এইটাই কিন্তু শহীদ জিয়া এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ফরেন পলিসি ছিল, পররাষ্ট্র নীতি ছিল, যেটা হচ্ছে যে বাংলাদেশকে প্রাধান্য দিয়ে, বাংলাদেশের মানুষকে অগ্রাধিকার দিয়ে, বাংলাদেশের মানুষের স্বার্থকে প্রাধান্য দিয়ে আমরা সকল দেশের সাথে সম্পর্ক রাখবো, কিন্তু নিজের দেশের স্বার্থ আমরা বিকিয়ে দিয়ে নয়। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারির এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সংবিধানের বাইরে গিয়ে জুলাই সনদ বাস্তবায়নের সুযোগ নেই মন্তব্য করে তিনি বলেন, জুলাই সনদে যতটুকু রাজনৈতিকভাবে সমঝোতা হয়েছে ততটুকুই বাস্তবায়ন হবে। মঙ্গলবার সন্ধ্যায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনের আলোচনা সভায় এই কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। সবার সভাপতি গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার সুরক্ষা ও সুশাসন প্রতিষ্ঠায় বর্তমান সরকারের কাছে আইনজীবীদের প্রত্যাশা কি তা নিয়ে আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন। সুপ্রিম কোর্টের আইনজীবীরা 5 আগস্টের আগে এবং পরে সমিতির চিত্র তুলে ধরেন। বলেন, ন্যায় বিচার প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। 5 আগস্টের পরে অনেক কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে, এটা ভাগ করতে হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। জুলাই সনদ নিয়ে বিরোধী রাজনৈতিক জোটের সমালোচনার জবাব দিয়ে বলেন, যতটুকু নিয়ে রাজনৈতিক সমঝোতা হয়েছে ততটুকুই বাস্তবায়ন করা হবে। আগে সংসদে আসেন, তারপর আইনের ভিত্তিতে যে গণভোটের ব্রেন্ডেট হয়েছে সেটার মূল্যায়ন আমরা করব, সম্মান ওখানে করব, কিন্তু যতটুকু রাজনৈতিক সমঝোতার দলিল হিসাবে জুলাই জাতীয় সনদে স্বাক্ষরিত হয়েছে, গৃহীত হয়েছে। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারির এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশের ভবিষ্যৎ ঠিক করবে সংসদ। 133টি অধ্যাদেশের কোনটা কিভাবে গৃহীত হবে, কোনটা রেটিফিকেশন কিভাবে হবে, কোনটা সংশোধনী সহ হবে কিনা, কোনটা ল্যাপস হয়ে যাবে, কোনটা অ্যাজ ইট ইজ অ্যাপ্রুভ করা হবে, সেটা জাতীয় সংসদের এখতিয়ার, সেটা তখন দেখা যাবে। কিন্তু আপনারা সবাই জানেন, ওর বাইরে আরও একটি আদেশ জারি করা হয়েছে। সেই আদেশটার নাম হলো জুলাই জাতীয় সনদ উইদিন ব্র্যাকেট সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ। ইহা কি মেসকুলিন না ফ্যামিলিন নাকি কমন জেন্ডার আমি জানি না। ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে নির্বাচনে হারিয়ে দেওয়া হয়েছে জামায়াত ইসলামীর এমন অভিযোগেরও জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী। বলে যে এত ভোট পেয়েছিলাম, আমরা নিয়ে যাওয়া হয়েছে। আপনারা স্বপ্নে দেখেন কিভাবে? স্বপ্ন দেখারও তো একটা সীমারেখা আছে। যেই দল মনে করে যে তার সরকার গঠন করতে পারত, তাদেরকে হারানো হয়েছে, এই স্বপ্ন দেখাও তো না যায়। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে যারা বিএনপির সমালোচনা করছে তারা নির্বাচনের পর সুবিধা বুঝে স্বাক্ষর করেছে বলেও মন্তব্য করেন সালাউদ্দিন আহমদ। আব্দুল্লাহ শাফরি, সময় সংবাদ, ঢাকা। প্রবেশের সময় আরো থাকছে। সকাল থেকে রাত ক্রেতার ভিড়, জমজমাট ঈদ কেনাকাটা, দেশের সুতি পোশাকের চাহিদা বেশি। শেষের দিনগুলোতে বিক্রি আরও বাড়ার প্রত্যাশা। ইরান ইসরায়েল প্রসঙ্গ। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় কেঁপেছে তেহরান সহ ইরানের বিভিন্ন শহর। আবাসিক এলাকায় ভয়াবহ হামলায় অন্তত 40 জন নিহত হয়েছেন। পাল্টা হামলা চালিয়েছে ইরানও। এর মধ্যে যুদ্ধ শীঘ্রই শেষ হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও যুদ্ধ কখন শেষ হবে তা ঠিক করবে ইরান বলে জানিয়েছেন ইসলামী বিপ্লবী গার্ড IRGC। পাল্টাপাল্টি উত্তেজনার মধ্যেই যুদ্ধ শিগগিরই শেষ হবে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, ইরানের নৌবাহিনী, বিমান বাহিনী ও যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে। ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর পর প্রথমবার রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে ফোনালাপও করেছেন ট্রাম্প।
যুদ্ধবন্ধ নিয়ে মার্কিন প্রেসিডেন্টের এমন বক্তব্যের জবাবে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, সংঘাত কবে বন্ধ হবে তা ঠিক করবে তেহরান। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা হবে নয় বলে আবার জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। আমরা এমন এক আগ্রাসনের মুখোমুখি হয়েছি যা সম্পূর্ণ অবৈধ। আমাদের উপর জোর করে যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। আবার দেশের খবর, রাজধানীর অনেক পাম্পে তেল না পাওয়ার অভিযোগ চালকদের। যেখানে মিলছে সেখানে লম্বা লাইন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী 5 লিটার করে তেল পাচ্ছেন রাইড শেয়ারের চালকরা। রাজধানীর তেজগাঁও সিটি ফিলিং স্টেশন তেল শেষ হয়ে যাওয়ায় বন্ধ রয়েছে বিক্রি। অলস সময় পার করছেন কর্মচারীরা। সকাল 8টা থেকে তেল খুঁজতেছি, রিজার্ভ কোথাও তেল পাচ্ছি না। 20টা পাম্পের ভিতরে একটা পাম্পে তেল দেয়, ও সিরিয়াল লাইন ধরে একটা নল দিয়ে তেল দেয়। আমি অফিসে যাইতে পারবো না, আমাকে হেঁটে অফিসে যাইতে হবে, নইলে রিক্সায় যাইতে হবে। তেল তো সংকটে আছে, আমাদের প্রয়োজন হচ্ছে দৈনিক 3 গাড়ি। সেই ক্ষেত্রে আমাদের তেল দিতে হচ্ছে ওরা হাফ গাড়ি, 1 গাড়িও দেয় না। বিপরীত চিত্র বিজয় সরণির ট্রাস্ট ফিলিং স্টেশনের। যতদূর চোখ যায় যানবাহনের দীর্ঘ লাইন। যানবাহনে সরকার নির্দেশিত পরিমাণে তেল পাচ্ছেন চালকরা। আমরা যে পরিমাণ তেল আগে পেতাম তার চেয়ে একটু কম পাচ্ছি। আগে আমরা যেরকম চাহিদা করতাম সেভাবে পেতাম, এখন কিছুটা রেশনিং করে দেওয়া হচ্ছে। এখন পাইলাম 300 টাকার তেল, তবে তেলের সংখ্যা লিমিট যদি একটু বাড়ায় দেয় তাহলে হয়তো এটা একটু আস্তে আস্তে কমে যাবে। যেদিন আমরা যেমন 1 ট্যাঙ্কে তেল পাইতাম, এটা দিয়ে 4-5 দিন 7 দিন চলে যেত, আমাদের কষ্টটা কম হতো। কিন্তু আসলে আমাদের খুব কষ্ট হয়ে গেছে তেলের জন্য। 10টা বাজে লাগাইছি, এই হবায় 1000 টাকার তেল পাইছি। এদিকে রাইড শেয়ারিং বাইকারদের সর্বোচ্চ 5 লিটার তেল বিক্রির সিদ্ধান্ত এরই মধ্যে বাস্তবায়ন শুরু করেছে বিভিন্ন পাম্প। পাইতাম 200 টাকায়, তাও 2 লিটার পাইতাম না, 200 টাকা পাইতাম। এখন সেক্ষেত্রে 600 টাকা পাচ্ছি। এটা আমাদের জন্য অনেকই আনন্দের বিষয়। লম্বা লাইন দিয়ে এসে 5 লিটার পাচ্ছি, এতে আমরা খুশি। এবং অনেক পাম্পে যে আমরা দাঁড়াই থেকেও পাইনি, এখন এখানে এসে পাইছি। মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে দেশের জ্বালানি তেলের সরবরাহে বিঘ্ন ঘটায় রাজধানী সহ সারা দেশে ভোগান্তিতে পড়েন চালকরা, যা এখন বেশ তীব্র। আমার পেছনে মোটরসাইকেল, প্রাইভেট কার সহ বিভিন্ন ধরনের যানবাহনের দীর্ঘ সারি বলে দেয় কতটা সংকটে দিন কাটাচ্ছেন এই ধরনের যানবাহনের চালকরা। তাদের প্রত্যেকের প্রত্যাশা অচিরেই এই সংকট কেটে যাবে। ফরহাদ রহমান, সময় সংবাদ, ঢাকা। মধ্যপ্রাচ্য সংঘাতের মধ্যে জ্বালানি নিয়ে চট্টগ্রাম বন্দরে 14 জাহাজ। এরই মধ্যে শুরু হয়েছে খালাস। ভারত থেকেও পাইপলাইনে আসছে ডিজেল। পাম্পে অহেতুক ভিড় না করার আহ্বান জানিয়েছেন প্রতিমন্ত্রী। এদিকে গ্রিন এনার্জি খাতে দীর্ঘমেয়াদী বিনিয়োগের আগ্রহের কথা জানিয়েছেন চীনা রাষ্ট্রদূত ইয়াওয়েন। মধ্যপ্রাচ্যের সংঘাতে জ্বালানি নিয়ে উদ্বেগের মধ্যে আশার আলো। চট্টগ্রাম বন্দরে ভিড়েছে ডিজেল, এলপিজি ও এলএনজি বহনকারী 14টি জাহাজ। এরই মধ্যে 2টি জাহাজে আসা 57,000 মেট্রিক টন ডিজেল খালাসও শুরু হয়েছে। এছাড়া 12টি জাহাজ থেকেও খালাস হচ্ছে এলপিজি ও এলএনজি। এর মধ্যে খালাস শেষের পথে 5টি জাহাজের জ্বালানি। ভারত থেকে পাইপলাইনে দিনাজপুরের পার্বতীপুর ডিপোতে আসছে 5,000 মেট্রিক টন ডিজেল। রোববার ভারতীয় হাই কমিশনারের সঙ্গে বৈঠকে বাংলাদেশ ভারত মৈত্রী পাইপলাইন দিয়ে আগামী 4 মাসে বাড়তি 50,000 মেট্রিক টন ডিজেল সরবরাহের প্রস্তাব দেন অর্থমন্ত্রী। এর দুদিনের মধ্যেই দেশে পৌঁছালো ডিজেল। নিজস্ব মজুদ ক্যাপাসিটি রয়েছে। মঙ্গলবার সচিবালয় ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী জানান, চলতি মাসে জ্বালানি নিয়ে কোনো সংকট নেই। এপ্রিল ও মে মাসের সরবরাহ ঠিক রাখতে আফ্রিকা ও যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করছে সরকার। বর্তমানে বাংলাদেশে জ্বালানি কিংবা বিদ্যুতের কোনো সংকট নেই। গত সপ্তাহের 5 দিন কার্যত 2 থেকে 3 গুণ কিন্তু জ্বালানি সরবরাহ করেও কিন্তু আমরা মানুষের উদ্বেগ উৎকণ্ঠা অনেক ক্ষেত্রে কমাতে পারিনি কিংবা কমেনি। এখন এই তেলের জন্য বিকল্প উৎস হিসেবে আফ্রিকান কান্ট্রির সাথে আমরা কথা বলছি, আমরা ইউএস এর সাথে আমরা কথা বলছি। সংকট না থাকলেও অসাধু চক্রের তৎপরতা নিয়ন্ত্রণে রেশনিং করা হচ্ছে বলে জানান প্রতিমন্ত্রী। পাম্পে অহেতুক ভিড় না করারও আহ্বান তার। কেউ কেউ তো অসাধু পন্থায় সহজে অর্থ আয় করবার জন্য তারা সংরক্ষণ করছে 10,000 লিটার, 5,000 লিটার, এগুলো উত্তোলন হচ্ছে না, হচ্ছে তো সেগুলো ডিসকারেজ করবার জন্য তো আমরা এটা করছি। বাট যার প্রয়োজন এটা তারা পাচ্ছেন। এদিকে জ্বালানি মন্ত্রীর সঙ্গে বৈঠকের পর চীনের রাষ্ট্রদূত জানান, দীর্ঘমেয়াদী গ্রিন এনার্জি খাতে বিনিয়োগে আগ্রহী বেইজিং। বাংলাদেশের সমসাময়িক সমস্যার সমাধানের পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নে একসঙ্গে কাজ করার আগ্রহের কথাও জানান চীনের রাষ্ট্রদূত। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। সাবেক এক প্রসিকিউটরের অডিও ফাঁসে তোলপাড় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। চিফ প্রসিকিউটর মঙ্গলবার সাংবাদিকদের বলেছেন, অডিও কেলেঙ্কারির ঘটনায় তিনি ব্যথিত। আনুষ্ঠানিক অভিযোগ পেলে সাইমুমের আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে আমিনুল ইসলাম জানান, অভিযোগ তদন্তে 5 সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
তারেক আব্দুল্লাহ, মইনুল করিম আর নোমান এবং আমি এবং চিফ প্রসিকিউটর এবং জোহা সবাই একসাথে বসা হবে। আমাদের থেকে আমি পজিটিভ বলবো। অডিওটি সাবেক প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের। তিনি কথা বলছেন জুলাই হত্যাযজ্ঞের মামলার এক আসামির পরিবারের সঙ্গে। আমি আপনাকে সরাসরি বলতে মঞ্জুরকে আগে আপনাকে কোনো হিন্টস দিয়েছিল কিনা? না। সাইমুমকে বলতে শোনা যায় মামলায় জামিনে মুক্ত করে দেওয়ার বিনিময়ে দিতে হবে 1 কোটি টাকা। মঞ্জুরকে একটা হিন্টস দিয়েছিলাম যদি আলটিমেটলি একটা ব্যবস্থা করা যায় সব মিলে এক এক্সপেকটেশন থাকবে। তারপরে সেটার মধ্যে ভেঙে ভেঙে জানা যায় সদ্য পদত্যাগ করা প্রসিকিউটর সাইমুম রেজা টেলিফোন কথোপকথনটি করেছেন সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর পরিবারের সঙ্গে, যিনি চট্টগ্রামে জুলাই হত্যাযজ্ঞ চালানোর মামলায় কারাগারে রয়েছেন। এখন 20 এখন ভেঙে ভেঙে টাইম টু টাইম সেটা হইল। সম্প্রতি অডিও ফাঁস হওয়ার পর তোলপাড় চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সব প্রসিকিউটরদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করেছেন চিফ প্রসিকিউটর। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আমিনুল ইসলাম বলেন, অডিও কেলেঙ্কারির ঘটনা ব্যথিত করেছে তাকে। চিফ প্রসিকিউটরের কার্যালয় থেকে একটা আভ্যন্তরীণ তদন্ত আমরা করব। এই পার্টিকুলার বিষয়ে তো তদন্ত করবই। 5 আগস্টের পরে আমাদের এই ট্রাইব্যুনাল গঠন হওয়ার পরে আমি সমস্ত বিষয় আভ্যন্তরীণ একটা কমিটি গঠন করে আমি সবটাই তদন্ত করে দেখব। এ ধরনের ঘটনা বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করে জানিয়ে আনুষ্ঠানিক অভিযোগ পেলে সাবেক প্রসিকিউটরের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান চিফ প্রসিকিউটর। আমার পিরিয়ডে, আমার কর্মকালে কোনো প্রসিকিউটর যদি তার বিরুদ্ধে বিন্দুতম কোনো দুর্নীতির অভিযোগ ওঠে, সাবস্টেন্টিভ কোনো অভিযোগ যদি আমি পাই, আমি তাকে স্পেয়ার করব না। এদিকে সাবেক প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার কল রেকর্ডগুলো সত্য নয় বলে দাবি করেছেন। এটা যদি এরকম হয় তাহলে ঠিক আছে ভাই, আপনি যদি দাবি করেন যে আমি 14 বারে কল লিস্ট দেখার তো হয়ে যায়। এদিকে প্রসিকিউশনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠায় বিচার প্রক্রিয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন আসামিপক্ষের আইনজীবীরা। ট্রাইব্যুনালে চলমান 5 আগস্ট পরবর্তী মামলাগুলো পর্যালোচনার দাবি জানিয়েছেন তারা। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময় আরো থাকছে। আজ শুরু বাংলাদেশ পাকিস্তান ওয়ানডে সিরিজ। ট্রফি উন্মোচন 2 অধিনায়কের। 2027 বিশ্বকাপের আগে দল গোছানোর সময় চাইলেন মেহেদী মিরাজ। আমি চেষ্টা করব যে টিমটাকে একটা ভালো। সময়ের সঙ্গে বদলাচ্ছে পাঠাভ্যাস। পাঠকের ক্যানভাসে তাই ভিন্ন রকম বইয়ের আকাঙ্ক্ষা বাড়ছে। এবারের অমর 21 বইমেলায় প্রচলিত বইয়ের পাশাপাশি শিশু তরুণরা ভিড় করছেন কার্টুন নির্ভর বইয়ের স্টলে। ছবি ও সংক্ষিপ্ত লেখার কারণেই ভিন্ন রকম আকর্ষণ অনুভব করছেন বলে জানান তরুণ পাঠকরা। হেথা হতে যাও পুরাতন, হেথায় নতুন খেলা আরম্ভ হয়েছে। কবিগুরু রবি ঠাকুরের অমীয় বাণীর মতো সময়ের পরিবর্তনের সাথে এবার বইমেলার পাঠকের রুচিতেও দেখা যাচ্ছে পরিবর্তন। বিশেষ করে শিশু তরুণের আগ্রহ এসেছে ভিন্নতা। ঈদের কেনাকাটায় ব্যস্ততার ফাঁকে বই কেনাকাটায়ও মেলায় ভিড় করছেন তরুণেরা। তাদের পছন্দের তালিকায় এসেছে নতুন এক ধারা। শিশু থেকে তরুণ সবাইকেই টানছে মাঙ্গা আর কার্টুন ভিত্তিক বই। রঙিন ছবি, সংক্ষিপ্ত সংলাপ আর দ্রুত এগিয়ে চলা গল্প, সব মিলিয়ে এসব বই এখন তরুণ পাঠকদের কাছে হয়ে উঠেছে বিশেষ আকর্ষণ। কোনো এক পছন্দের কার্টুন বা শিশু সিরিজ দেখে সেগুলোর অ্যানিমেশন বা ছবির সঙ্গে সংলাপের মিশেলে বাজারে এসেছে বই আকারে। মাঙ্গা সিরিজ ঘিরে রয়েছে বাড়তি কৌতূহল। অনেকেই বলছেন দীর্ঘ গদ্যের বদলে ছবি আর সংক্ষিপ্ত লেখার এই ফরম্যাট পড়তে যেমন সহজ তেমনি আনন্দ দেয় বেশি। এটা শুধু জাস্ট একদম লেখা না, ঠিক আছে, এটার পাশে হচ্ছে পিকচার ইনক্লুডেড থাকে। তো লেখার পাশাপাশি যখন পিকচার ইনক্লুডেড থাকে তখন সে ইমাজিন করতে পারে যে সে কি পড়ছে, কি হচ্ছে, কোন ক্যারেক্টারের সাথে কি হচ্ছে। কার্টুন ভিত্তিক বইয়ের বিশেষ চাহিদা থাকলেও খুদে তরুণ পাঠকের আগ্রহের কমতি নেই অন্যান্য বইয়েও। এখানে ছোট ছোট লেখা ছবি থাকে, আমার এই কারণে ভালো লাগে কমিক্স। ফানি হয়, আবার এটা পড়তে আমার বেশি ভালো লাগে। এখন প্রচণ্ড সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলোতে আমি বলে যে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে, সো সেদিক থেকে দেখতে গেলে ফোনে পড়া যায়। প্রজন্ম বদলেছে, সঙ্গে বদলাচ্ছে পড়ার ধরনও। কার্টুন এবং মাঙ্গা ঘরানার বইগুলো যেন তারই বার্তা দিচ্ছে। তবে নতুনত্বের পাশাপাশি অভিভাবকদের হাত ধরে জ্ঞানভিত্তিক বইয়ের দিকেও আগ্রহ বাড়ছে শিশু তরুণদের। ফারিয়া ফারুকি, সময় সংবাদ, ঢাকা। রাজধানীতে জমে উঠেছে ঈদ কেনাকাটা। উৎসব মুখর পরিবেশে নতুন কালেকশনে আকৃষ্ট হচ্ছেন ক্রেতারা। ঈদ ঘনিয়ে আসায় বেচা বিক্রিও বেড়েছে বলে জানান ব্যবসায়ীরা।
ঈদ কেনাকাটায় জমে উঠেছে রাজধানীর মার্কেট শপিং মল। সব বয়সী ক্রেতা আনাগোনায় মুখর বিপণী বিতান। সাধ্যের মধ্যে নিজের পরিবারের সদস্য ও স্বজনদের জন্য চলছে কেনাকাটা। হাজব্যান্ডের জন্য পাঞ্জাবি কেনা হয়েছে, আমার জন্য 3 পিস, আমার শাশুড়ির জন্য কেনা হয়েছে, আমার ননাসের জন্য কেনা হয়েছে, ভাগনা, সবার মিলে ফ্যামিলি, অল ফ্যামিলি। পাঞ্জাবি নেওয়া হলো নিজের জন্য, তারপর ছেলে মেয়েদের জন্য ড্রেস, ছোট ছোট বাচ্চাদের জন্য যে ড্রেস। পরিবারের সবার জন্য সম্পূর্ণ কেনাকাটা শেষ হয়ে গেছে, এখন জাস্ট এক্সট্রা কিছু কেনার জন্য আসলাম মার্কেট আর কি, দেখা হচ্ছে, যদি পছন্দ হয় ইনশাল্লাহ নিব। ভিড় এড়াতে দিনের শুরুতেই কেনাকাটা শুরু করেন ব্যস্ত নগরবাসী। তারপর এ দোকান সে দোকান ঘুরে পছন্দ মতো কেনাকাটা সারেন তারা। পাকিস্তানিগুলো এখন বেশি চলছে দেখছি, পাকিস্তানি নিয়েছে একটা, বাবা পাঞ্জাবি নিয়েছে, ভাই নিয়েছে, মা নিয়েছে, সবার জন্য, আবার মানে নানা নানু আশেপাশের আত্মীয় স্বজন ফ্যামিলি মেম্বারের জন্যও নেওয়া হয়েছে। এবারে ঈদে অনেক ভালো কালেকশন সব জায়গায়। আমাদের তো আর নিজের মতো কেনারই থাকে না, বাচ্চাদের নিয়ে আসছে আর কি, ওদের জন্য কিনছে আর কি। আর যদি ভালো লাগে একটা পাঞ্জাবি নিব। ভিনদেশি সালোয়ার কামিজ পাঞ্জাবির পাশাপাশি অনেকেই আবার বেছে নিচ্ছেন দেশীয় সুতি পোশাক। কাপড় পছন্দে গরমে আরামকে মাথায় রাখছেন ক্রেতারা। কটনটা ম্যাটার, এখন তো সামার চলে আসছে, এই সময় হচ্ছে সিল বা অন্য কিছু, বেবিদেরও বলেন আমাদেরও মানে অতটা অ্যাডজাস্ট করতে পারি না, কিন্তু অনেক কিছুই নেওয়া হয়ে গেছে। হাজব্যান্ডের জন্য পাঞ্জাবি নিলাম, নিজের জন্য কিছু নিলাম, আমার ভাইয়ের বউয়ের জন্য। বিভিন্ন জায়গায় কয়েকটা মার্কেটেই ঘুরেছি বাচ্চাদের কেনাকাটার জন্য, তো গরমটাকে মাথায় রেখে সবাই একটু কটনের দিকে মনে হয় ঝুঁকতেছে। ছেলে মেয়ে সবার জন্য সুতিটাই আর কমফোর্টেবলও, এটা পরেও আরাম লাগে, যার জন্য সুতিটাই বেশি প্রিফার করতেছি আমরা। এদিকে গেল কয়েক বছরের তুলনায় বেচা বিক্রি বেড়েছে বলে জানান বিক্রেতারা। মোটামুটি আগের তুলনা থেকে এবার একটু কাস্টমারের পরিমাণটা একটু ভালোই ছিল, কাস্টমার হচ্ছে খুবই রিজনেবল দামের মধ্যে পাচ্ছে। ঈদের আগ পর্যন্ত প্রতিদিনই এমন ভিড় থাকবে বলে আশা করছেন ব্যবসায়ীরা। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। পাচার হওয়া অর্থ ফেরানোর প্রক্রিয়ায় কোনো শিথিলতা দেখাবে না সরকার। 46টি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের সঙ্গে জরুরি বৈঠকে এমন বার্তাই দিয়েছেন গভর্নর মোস্তাকুর রহমান। আর অর্থ ফেরাতে আন্তর্জাতিক আদালতে যাওয়ার কথা জানান এবিবি সভাপতি। পাচার হওয়া অর্থ ফেরাতে মঙ্গলবার 46টি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের সঙ্গে জরুরি বৈঠক করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান। বৈঠকে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স এবিবির প্রতিনিধিরাও অংশ নেন। সরকার পরিবর্তনের কারণে পাচার হওয়া অর্থ ফেরাতে অন্তর্বর্তীকালীন সরকারের নেওয়া কার্যক্রম বন্ধ হবে না বলে ব্যাংকগুলোকে বার্তা দেন গভর্নর। গভর্নর স্যারও বললেন যে এটাতে প্রক্রিয়া বা কার্যক্রম যা চলছিল, যেভাবে চলছিল সেটা চলবে। সো এমন কোনো ধারণা করার কোনো কারণ নাই যে সরকার বিদেশে পাচার হওয়া টাকা লোন নিয়ে এখানে কোনো কিছু হয়েছে, বেনামে লোন হয়েছে বা ইত্যাদি হয়ে ব্যাংক থেকে চলে গেছে জনগণের টাকা, সেগুলো ফিরবে না, এই কার্যক্রম বন্ধ হচ্ছে, এই ধারণার কোনো কারণ নেই। বৈঠক শেষে এবিবি প্রেসিডেন্ট জানান, অর্থ ফেরাতে আন্তর্জাতিক আদালতে 10টি আইনি সংস্থার মাধ্যমে মামলা করবে ব্যাংকগুলো। এতে অর্থ ফেরাতে 5 থেকে 7 বছর সময় লাগতে পারে। বিদেশের জুরিসডিকশনে মামলা হবে, তো সেটা তারা লিটিগেশনের সমস্ত কিছু তারা ফান্ডিং করবে নতুন একটা এগ্রিমেন্টের ভিত্তিতে, এবং তার বেসিসে এখানে আলটিমেটলি ওখানে যদি আমরা কোনো টাকা উদ্ধার করতে পারি সেখান থেকে তারা তাদের কমিশন নেবে। একজন লয়ার ছিলেন, উনি বললেন 3 থেকে 5 বছরের ব্যাপার, কোনো কোনো ক্ষেত্রে আরও বেশি লাগতে পারে, ফরেন জুরিসডিকশনের ব্যাপার। অন্তর্বর্তীকালীন সরকারের শ্বেতপত্রে উঠে আসে আওয়ামী শাসনামলে পাচার হয়েছে $234 বিলিয়ন। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক আবুল কালাম আজাদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। বক্তব্য দেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। পরে সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আগত বিএনপি নেতা কর্মী এবং প্রবাসী বাংলাদেশিরা এতে অংশ নেন। বিশেষ পরিস্থিতিতে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভিজিট ভিসার মেয়াদ ও অনুমোদিত অনুপস্থিতির
সময়সীমা বাড়িয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে কুয়েতের বাংলাদেশ দূতাবাস। চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী মেয়াদ উত্তীর্ণ বা শীঘ্রই মেয়াদ উত্তীর্ণ হতে যাওয়া সব ধরনের ভিজিট এন্ট্রি ভিসার মেয়াদ 28 ফেব্রুয়ারি থেকে 1 মাসের জন্য স্বয়ংক্রিয়ভাবে বাড়ানো হয়েছে। এছাড়া কুয়েতের ইকামাধারী যেসব প্রবাসী বর্তমানে দেশের বাইরে রয়েছেন এবং যারা কুয়েতে ফেরার অনুমোদিত সময়সীমা অতিক্রম করেছেন তাদের 3 মাস পর্যন্ত অনুপস্থিতির অনুমতি দেয়া হবে। এসব সুবিধা ইলেকট্রনিক পদ্ধতিতে স্বয়ংক্রিয়ভাবে কার্যকর করা হবে। কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন এসব তথ্য নিশ্চিত করেন। মালদ্বীপে প্রবাসীদের ভোটাধিকার আদায়ে নতুন সরকারের কাছে বাংলাদেশের প্রত্যাশা শীর্ষক আলোচনা সভা ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার রাজধানীর মালের একটি রেস্তোরাঁয় এই আয়োজন করে প্রবাসী অধিকার পরিষদ মালদ্বীপের নেতাকর্মীরা। সংগঠনের সভাপতি খলিলুর রহমানের নেতৃত্বে অনুষ্ঠানে অংশ নেন মালদ্বীপ বিএনপি নেতাকর্মী ও বাংলাদেশ ফোরাম মালদ্বীপের নেতাকর্মীরা। অনুষ্ঠানে অনলাইনে যুক্ত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর। প্রবাসীদের আইনি সুরক্ষা সহ প্রবাসী পরিবারের নিরাপত্তা, বিমানবন্দরে হয়রানি বন্ধ এবং রেমিটেন্স যোদ্ধাদের মর্যাদা নিশ্চিত করার বিষয়ে আশ্বস্ত করেন তিনি। বিদেশের মাটিতে মারা যাওয়া প্রবাসীদের মরদেহ সরকারি খরচে দেশে ফেরানো হবে বলেও জানান তিনি। ইতালির ভেনিসে প্রতিদিন প্রায় 5,000 মুসল্লি ইফতার করেন শহরের 9টি মসজিদে। এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় 9 থেকে 10,000। বিভিন্ন সামাজিক, ধর্মীয়, আঞ্চলিক সংগঠন, রাজনৈতিক দল এবং প্রবাসী বিত্তবানদের সহযোগিতায় চলে মাসব্যাপী ইফতার কর্মসূচি, যা পরিচালনা করছেন প্রবাসী বাংলাদেশিরা। ইতালি থেকে বিস্তারিত জানাচ্ছেন মাকসুদুর রহমান। ইতালির নান্দনিক শহর ভেনিস ব্যবসা বাণিজ্য ও কর্মসংস্থানের সুযোগের কারণে প্রবাসী বাংলাদেশিদের কাছে অত্যন্ত জনপ্রিয়। প্রায় 25,000 বাংলাদেশি প্রবাসীর পাশাপাশি এখানে মুসলিম জনসংখ্যা প্রায় 55,000। শহরের 9টি ইসলামিক কালচারাল সেন্টার ও মসজিদ গড়ে উঠেছে বাংলাদেশিদের তত্ত্বাবধানে। রমজান মাসে 30 দিন ব্যাপী প্রতিদিন প্রায় 5,000 মুসল্লি ইফতারে শরিক হন, যাদের প্রায় 90% বাংলাদেশি। সপ্তাহান্তে এই সংখ্যা 8-9 হাজারে পৌঁছায়। ভেনিসে প্রবাসী বাংলাদেশিরা তুলনামূলকভাবে সচ্ছল ও স্বাবলম্বী, তাই ইফতারের আয়োজনগুলো ব্যক্তিগত, সামাজিক, রাজনৈতিক, আঞ্চলিক সংগঠন এবং দলগত প্রচেষ্টায় পরিচালিত হয়। গত কয়েক বছর ধরে তরুণ প্রজন্মের বাংলাদেশিদের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে, যা প্রবাসের সাংস্কৃতিক ঐক্য ও সামাজিক সম্প্রীতি বাড়াতে সহায়ক। অনেক যুবক শ্রেণী ছিল, মুরব্বী বাবারা ছিলেন, বাচ্চারা ছিলেন, একসাথে এত মানুষ ইফতার করে খুবই আনন্দিত। আমরা দেশেও যে রমজানের ইফতার করতেছে সবাই খুব আনন্দিত, বিশেষ করে ইয়াং জেনারেশন। আশা করি এভাবে আমরা এই ইফতারের আয়োজনগুলো নিয়মিত চালু রাখতে পারবো। খ্রিস্ট ধর্মপ্রধান দেশ ইতালিতে এই ইফতার আয়োজন প্রবাসীদের ধর্মীয় চিন্তা চেতনা ছড়িয়ে দেওয়ার এক বড় সুযোগ হিসেবে কাজ করছে। এ ধরনের সম্মিলিত ইফতার তরুণ প্রজন্মের মধ্যে ধর্মীয় সচেতনতা বৃদ্ধি করছে এবং প্রবাসী মুসলমানদের মধ্যে ঐক্যবদ্ধ থাকার অনুভূতি তৈরি করছে। সময় সংবাদ, ইতালি। আরব উপসাগরীয় 6 দেশের মোট জনসংখ্যার অর্ধেকের বেশি বিদেশি শ্রমিক। প্রায় 6 কোটি 20 লাখ মানুষের মধ্যে 3.5 কোটি প্রবাসী। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ থেকে সবচেয়ে বেশি মানুষ কাজ করছেন এই অঞ্চলে। অর্থনীতি, নির্মাণ ও সেবা খাতে তাদের অবদানে গড়ে উঠেছে আধুনিক উপসাগরীয় অবকাঠামো। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, ওমান এবং বাহরাইন মধ্যপ্রাচ্যের এই 6টি দেশ নিয়ে গঠিত গালফ অপারেশন কাউন্সিল জিসিসি। দেশগুলোতে মোট প্রায় 6 কোটি 20 লাখ মানুষের বসবাস, যার মধ্যে প্রায় 3.5 কোটি বিদেশি কর্মী। বিশেষ করে দক্ষিণ এশিয়ার দেশগুলো থেকে বিপুল সংখ্যক শ্রমিক এই অঞ্চলে কাজ করছেন। প্রবাসীদের সবচেয়ে বড় অংশ গেছে ভারত থেকে প্রায় 91 লাখ। এরপর রয়েছে বাংলাদেশ। প্রায় 50 লাখ প্রবাসী বাংলাদেশি এই 6 দেশে কাজ করছেন। তৃতীয় অবস্থানে পাকিস্তান, প্রায় 49 লাখ মানুষ। এছাড়া নেপাল, শ্রীলঙ্কা থেকেও লাখ লাখ কর্মী উপসাগরীয় অর্থনীতির বিভিন্ন খাতে কাজ করছেন। প্রবাসীরা মূলত নির্মাণ শ্রমিক, গৃহকর্মী, নিরাপত্তা কর্মী, পরিষ্কার কর্মী ও পরিবহন খাতে কাজ করেন। একই সঙ্গে ব্যাংকিং, প্রযুক্তি, প্রকৌশল, বিমান চলাচল, চিকিৎসা ও গণমাধ্যমের মতো উচ্চ দক্ষতার ক্ষেত্রেও বিপুল সংখ্যক বিদেশি পেশাজীবী কাজ করছেন। উপসাগরীয় দেশগুলোর আধুনিক নগর অবকাঠামো নির্মাণে তাদের অবদান গুরুত্বপূর্ণ।
বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত, কাতার ও কুয়েতে স্থানীয় নাগরিকদের তুলনায় বিদেশিদের সংখ্যা অনেক বেশি। উদাহরণ হিসেবে সংযুক্ত আরব আমিরাতে মোট জনসংখ্যার প্রায় ৮৮% প্রবাসী কর্মী। বিশ্লেষকদের মতে উপসাগরীয় অর্থনীতির শ্রমবাজার মূলত এই আন্তর্জাতিক কর্মীদের ওপরই নির্ভরশীল। নাদিম মারজান, সময় সংবাদ। ২০২৪ অর্থ বছরে জাপানে উত্তরাধিকারহীন মৃত ব্যক্তিদের রেখে যাওয়া সম্পদ থেকে রেকর্ড ১২৯.১ বিলিয়ন ইয়েন জমা হয়েছে সরকারি কোষাগারে। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম NHK সুপ্রিম কোর্টের বরাতে জানিয়েছে ২০১৩ সালে তুলনামূলক পরিসংখ্যান প্রকাশ শুরু হওয়ার পর এটি সর্বোচ্চ অঙ্ক। বিশেষজ্ঞদের মতে এর অন্যতম কারণ কম জন্মহার এবং একা বসবাসকারী মানুষের সংখ্যা বেড়ে যাওয়া। জাপান থেকে বিস্তারিত জানাচ্ছেন শাকিল মাহমুদ। জাপানে ২০১৩ অর্থ বছরে দাবিহীন সম্পত্তির পরিমাণ ছিল ৩৩.৬ বিলিয়ন ইয়েন। এক দশকের ব্যবধানে সে অঙ্ক বেড়ে দাঁড়িয়েছে ১২৯.১ বিলিয়ন ইয়েনে, যা প্রায় ৩.৮ গুণ বেশি। এই অস্বাভাবিক বৃদ্ধি শুধু আর্থিক পরিসংখ্যানের পরিবর্তন নয়, বরং দেশটির জনসংখ্যা সংকটের প্রতিফলন। দীর্ঘদিন ধরে জাপানের জন্মহার নিম্নমুখী, বিপরীতে দ্রুত বাড়ছে প্রবীণ জনগোষ্ঠীর সংখ্যা, যে কারণে পরিবার ছোট হয়ে আসছে এবং একা বসবাসের প্রবণতা বাড়ছে, যা উত্তরাধিকার সম্পদের সংখ্যা বৃদ্ধিতে বড় ভূমিকা রাখছে। জাপানের সিভিল কোড অনুযায়ী কোনো ব্যক্তি মৃত্যুবরণ করলে তার সম্পত্তি প্রথমে বৈধ উত্তরাধিকারীদের হস্তান্তর করা হয়। উত্তরাধিকারীবিহীন সম্পত্তি দাবিহীন হিসেবে বিবেচিত হয়। এমন ক্ষেত্রে পারিবারিক আদালত একজন লিকুইডেটর নিয়োগ করে। তিনি মৃত ব্যক্তির ব্যাংক হিসাব এবং স্থাবর অস্থাবর সম্পদের তথ্য যাচাই করে প্রথমে বকেয়া কর, ঋণ, চিকিৎসা ব্যয় ও অন্ত্যেষ্টিক্রিয়া খরচ পরিশোধ করেন। সব দায় নিষ্পত্তির পর অবশিষ্ট অর্থ জমা হয় রাষ্ট্রীয় কোষাগারে। বিশেষজ্ঞদের মতে অনেক সময় বৈধ উত্তরাধিকারী থাকা সত্ত্বেও তারা সম্পত্তি গ্রহণে অনাগ্রহ দেখান, কারণ জাপানের আইনে উত্তরাধিকারী গ্রহণ করলে সম্পদের পাশাপাশি সম্ভাব্য ঋণ বা আর্থিক দায়ও বহন করতে হয়। আইন বিশেষজ্ঞরা বলছেন এমন পরিস্থিতি মোকাবেলায় সচেতনতা বাড়ানো জরুরি। জীবদ্দশায় স্পষ্ট ও আইনগত বৈধ উইল করলে সম্পত্তি বন্টন নিয়ে অনিশ্চয়তা অনেকটাই কমে যায়। ট্রাস্ট বা দাতব্য প্রতিষ্ঠানে সম্পত্তি দানের ব্যবস্থাও করা সম্ভব। অন্যথায় কোনো দাবি না থাকলে সম্পূর্ণ সম্পদ রাষ্ট্রের কোষাগারেই জমা হবে। একাকী মৃত্যু ও পরিবার বিচ্ছিন্নতার প্রবণতাও বাড়তে থাকায় ভবিষ্যতে এই অঙ্ক আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। জাপানে উত্তরাধিকার ছাড়া মৃত ব্যক্তিদের সম্পদ থেকে সরকারি কোষাগারে জমা পড়েছে বিপুল পরিমাণ অর্থ। শুধু ২০২৪ অর্থ বছরে যার পরিমাণ দাঁড়িয়েছে ১২৯ বিলিয়ন ইয়েনে। বিশেষজ্ঞদের মতে একা বসবাসকারী বৃদ্ধ মানুষের সংখ্যা বাড়া এবং জন্মহার রেকর্ড পরিমাণে কমে যাওয়াই এর মূল কারণ, যার কারণে উত্তরাধিকার ছাড়া মৃত ব্যক্তির সম্পদ সরাসরি চলে যাচ্ছে রাষ্ট্রের কোষাগারে। জাপান থেকে শাকিল মাহমুদ, সময় সংবাদ। ফিনল্যান্ডে পর্দা নামল বরফ নদীতে বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপের। অর্ধশতাধিক দেশ থেকে প্রায় ২,০০০ প্রতিযোগী অংশ নেন এই ব্যতিক্রমী আয়োজনে। ঠান্ডায় জমে থাকা নদীতে বরফ কেটে তৈরি করা সুইমিং পুলের ইভেন্টে অংশ নেয় বাংলাদেশও। ফিনল্যান্ড থেকে আরও জানাচ্ছেন মহিউদ্দিন মধু। তাপমাত্রা শূন্যের নিচে আর চারদিকে জমাট বাঁধা বরফ। কঠিন এই আবহাওয়াকেই চ্যালেঞ্জ জানিয়ে হিমশীতল পানিতে নামছেন বিশ্বের বিভিন্ন দেশের সাঁতারুরা। প্রায় ২ দশক পর ফিনল্যান্ডের বরফে ঢাকা শহর ওলুতে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমী এই আন্তর্জাতিক প্রতিযোগিতা। সপ্তাহব্যাপী বরফ নদীতে বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছেন ৫০টিরও বেশি দেশের প্রায় ২,০০০ প্রতিযোগী। ২৫ মিটার থেকে শুরু করে ৪৫০ মিটার পর্যন্ত বিভিন্ন ইভেন্টে হয় প্রতিযোগিতা। আন্তর্জাতিক এই আয়োজনে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন সাঁতারু রাকিব কবির। বরফের নদীতে সাঁতার কাটার সাহস এবং মানসিক শক্তির পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন বাংলাদেশের এই দামাল সাঁতারু। পার্টিসিপেট করতে পারে আমি খুবই আনন্দিত, আর বাংলাদেশ হিসেবে সেটা আরো অন্য একটা ফিলিংস কাজ করতেছে। এবারের প্রতিযোগিতায় অন্যতম আকর্ষণ বিশ্বের সবচেয়ে বড় আইস সাউনা। বরফের ব্লক দিয়ে তৈরি এই সাউনাটি প্রতিযোগীদের জন্য এক ভিন্ন অভিজ্ঞতা তৈরি করেছে, যা ফিনিশ সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। হিমশীতল আবহাওয়া উপেক্ষা করে পুরো আয়োজন উপভোগ করেন দর্শনার্থীরা। I'm here for the accreditation
আমি খুবই উচ্ছ্বসিত। পুরো আয়োজন দেখতে পারা অনেক আনন্দের, একটা ব্যতিক্রমী ও চমৎকার প্রতিযোগিতা। বরফের পানিতে সাঁতার, ভাবা যায় পুরো বিশ্ব থেকে প্রতিযোগীরা এখানে এসেছে। আসলেই ভালো লাগছে। আমরা এখানে অ্যাক্রিডিটেশন টিমে কাজ করছি, একই সাথে পুরো ইভেন্ট উপভোগ করছি। আয়োজকরা জানান শীতকালীন সাঁতার জনপ্রিয় হয়ে উঠছে বিশ্বজুড়ে। ইউরোপের সাংস্কৃতিক শহরে এবারের আয়োজন হওয়ায় ভিন্ন রকম মাত্রা পেয়েছে। আমরা খুবই খুশি। ইউরোপের সাংস্কৃতিক শহর ওউলুতে এই চ্যাম্পিয়নশিপ হচ্ছে, যদিও প্রতিদিনই তুষার কিংবা বৃষ্টি হচ্ছে। বৈরী আবহাওয়া উপেক্ষা করে এই আয়োজন দারুণভাবে সম্পন্ন করতে পারা আমাদের জন্য বড় অর্জন। আন্তর্জাতিক সাঁতারুরাও খুবই আনন্দিত, ভিন্ন রকম অভিজ্ঞতা পেয়েছে তারা। ফ্রি স্টাইল, ব্রেস্ট স্ট্রোক, বাটারফ্লাই এবং রিলে প্রতিযোগিতা ছিল 25 মিটার থেকে 450 মিটার পর্যন্ত। 450 মিটার এন্ডিউরেন্স ইভেন্টে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন বুলগেরিয়ার তসাঙ্কোভ। সময় নেন 5 মিনিট 16.86 সেকেন্ড। মহিউদ্দিন মধু, সময় সংবাদ, ওউলু, ফিনল্যান্ড। 3 মাসের বেশি সময় পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছে বাংলাদেশ। 2027 বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিতের প্রথম পরীক্ষা পাকিস্তানের বিপক্ষে। ব্যর্থ হলেও অধিনায়ক হিসেবে দল গোছাতে সময় চাইলেন মেহেদী হাসান মিরাজ। অন্যদিকে সফররতদের আত্মবিশ্বাস দিচ্ছে পাক ক্রিকেটারদের বিপিএল অভিজ্ঞতা। হোম অফ ক্রিকেটে প্রথম ওয়ানডে শুরু বেলা 2:15টায়। অনুশীলনে অধিনায়ককে খুঁজে পাওয়া মুশকিল। নামে অলরাউন্ডার হলেও ব্যাটিং কিংবা বোলিং সাম্প্রতিক সময়ে কোনো বিভাগেই ছন্দে নেই। আছে অধিনায়কত্ব নিয়েও প্রশ্ন। তার নেতৃত্বে শেষ 13 ম্যাচের 11টাতেই হার টিম বাংলাদেশের। তাতে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের ভবিষ্যৎ অনিশ্চিত। পাকিস্তানের বিপক্ষেও ব্যর্থ হলে হারাতে পারেন নেতৃত্ব। প্রত্যাশা যে পূরণ হচ্ছে না জানেন এই ক্রিকেটার নিজেও, তবে দল গোছাতে সময় চাইলেন আরও। সবার এক্সপেকটেশন যেরকম আমার কাছ থেকে, যে আমি অনেক ম্যাচ জিতাবো, মানুষের সবার এক্সপেকটেশন যেটা, হয়তো সেটা হচ্ছে না, অ্যাভারেজ হচ্ছে। ক্যাপ্টেন যাকেই দেওয়া হোক না কেন, তাকে সময় দিলে জিনিসটা আরও সুন্দরভাবে বিল্ড করা যায় টিমকে। আমাকে যতদিনের জন্যই দায়িত্ব দেওয়া হয়েছে, আমি চেষ্টা করব যে টিমটাকে একটা ভালো পজিশনে নিয়ে যাওয়ার জন্য। অবশ্য ওয়ানডে ক্রিকেটে সাম্প্রতিক ব্যর্থতার পুরো দায়িত্ব আর অধিনায়কের নয়। একদিনের ক্রিকেটে পুরো 50 ওভার ব্যাটিং করতেই ভুলে গেছে টাইগার ব্যাটাররা। পাকিস্তান বধে তাহলে কি আবারও মিরপুরে দেখা যাবে স্পিনারদের দাপট? যাদের বিপক্ষে হোম কন্ডিশন নিতে পারি, অবশ্য চেষ্টা করব সেই রকম কন্ডিশন নেওয়ার জন্য, হোম অ্যাডভান্টেজ নেওয়ার জন্য। আর এট দ্য সেম টাইম আমাদেরকে ওইটাও মাথায় রাখতে হবে যে ম্যাক্সিমাম ম্যাচ যাতে আমরা ট্রু উইকেট এবং ভালো উইকেটে খেলতে পারি। এবং যেটা বললেন হোম কন্ডিশন, মানে যে এরকম না যে আমরা অনেক বাজে উইকেট দিয়ে দেবো, খারাপ উইকেটে আমরা খেলবো না, তখনও আমরা ভালো উইকেটে খেলবো, জাস্ট আমরা হোম অ্যাডভান্টেজটা যেন নিতে পারি। অন্যদিকে র্যাঙ্কিং কিংবা সাম্প্রতিক ফর্মে নির্ভারী আছে টিম পাকিস্তান। অভিজ্ঞদের বসিয়ে সুযোগ দেয়া হয়েছে বিপিএল খেলা তরুণদের। মিরপুরের কন্ডিশনে তাই মানিয়ে নেওয়া নিয়ে চিন্তা নেই। We just want to give opportunity for our youngsters. কেউই এই সিরিজ থেকে বাদ পড়েনি। আমরা কেবল তরুণদের সুযোগ করে দিতে চেয়েছি, তারা আমাদের ভবিষ্যৎ। আমরা বাংলাদেশ সিরিজে তাদের সুযোগ করে দিতে চাই। তারা তাদের ভূমিকা সম্পর্কে জানবে, ভবিষ্যতে কি করতে হবে সেটাও। আমাদের তো দলকে বিশ্বকাপের জন্য তৈরি করতে হবে। দীর্ঘ 11 বছর পর বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে নামছে মেন ইন গ্রিন। বৈশ্বিক আসরের শেষ 3 দেখায় 3 বারই হেরেছে টাইগাররা। বাংলাদেশের সামনে এখন লক্ষ্য বিশ্বকাপ বাছাই পর্ব উতরানো। আর তা করতে হলে মিরাজকে যেমন পারফর্ম করতে হবে, তেমনি দলগতভাবে সাম্প্রতিক পারফরমেন্স থেকে ঘুরে দাঁড়াতে হবে টাইগারদেরও। মিরপুরের হোম অফ ক্রিকেট থেকে সাব্বির মিথুন, সময় সংবাদ। বর্তমান ক্রিকেট বোর্ড আর্থিক ব্যবস্থাপনা অদক্ষ, এফডিআর ভেঙে ব্যয়ভার চালাচ্ছে, অপচয় করছে, এমন মন্তব্য করেছেন সাবেক পরিচালক লোকমান হোসেন ভূঁইয়া। আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে শীঘ্রই বুলবুলের বোর্ডের বিলুপ্তি ঘটবে বলে মনে করেন রফিকুল ইসলাম বাবু। আর সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর বলেন, বিসিবি নির্বাচনী অনিয়মের বিষয়ে তদন্তের পর বোর্ড ভেঙে অ্যাডহক কমিটি গঠনের এখতিয়ার আছে জাতীয় ক্রীড়া পরিষদের। ক্লাব অর্গানাইজার্স অ্যাসোসিয়েশনের ইফতার আয়োজনে এসব কথা বলেন সংগঠকরা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোনো ইনকাম নাই, তারা কিন্তু এখন
আমাদের এফডিআর ভেঙে কিন্তু খাচ্ছে। ক্লাব অর্গানাইজার্স অ্যাসোসিয়েশনের সমালোচনার তীরে বিদ্ধ ক্রিকেট বোর্ড। লিগ বর্জন করা ক্লাবগুলোর পক্ষ থেকে অনেক দিন ধরেই বলা হচ্ছে কথাটা, আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড অবৈধ, সবশেষ নির্বাচন সুষ্ঠু হয়নি। সংবাদ সম্মেলন করে ভোটে অনিয়মের অভিযোগ করে আসছেন তামিম ইকবাল, মাসুদুজ্জামান, রফিকুল ইসলাম বাবুরা। এবার রাজধানীর একটি হোটেলে ইফতার আয়োজনে সেসব কথার পুনরাবৃত্তি করলেন তারা। প্রশ্ন তুললেন বর্তমান বোর্ডের আর্থিক ব্যবস্থাপনা নিয়ে। যারা এখন ক্রিকেট বোর্ডে আছে এদের আসলে কোনো লজ্জা নেই, এদের সাথে কথা বলতে, এদের সম্বন্ধে কথা বলতে আমাদের আসলে লজ্জা উচিত। আমি যতটুকু জানি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোনো ইনকাম নাই, তারা কিন্তু এখন আমাদের এফডিআর ভেঙে কিন্তু খাচ্ছে, সমস্ত কাজকর্ম চালাচ্ছে। লজ্জা যদি থাকে ক্রিকেট বোর্ড থেকে পদত্যাগ করে আমাদের দেশের ক্রিকেটটাকে যেন আমরা বাঁচাতে পারি সেটাই তাদের ভূমিকা রাখা উচিত। আদালতে একটি মামলা বিচারাধীন আছে, সেটা জেলা বিভাগ থেকে, এবং আমরা ক্লাবগুলির পক্ষ থেকে একটি উকিল নোটিশ পাঠিয়েছিলাম ক্রিকেট বোর্ড বরাবর, সেটারও উত্তর আমরা পাইনি, সেটাও পেন্ডিং অবস্থায় আছে। আশা করছি সব কিছু মিলেই আমরা একটি এই যে অবৈধ বোর্ড, সেই বোর্ডটা হয়তো কিছুদিনের ভিতরে আমরা একটি ফলাফল দেখতে পারবো যে বোর্ডের কোনো অস্তিত্ব থাকবে না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত বিএনপি সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে আমিনুল হক দায়িত্ব নেওয়ার পর দাবি আরও জোরালো হয়েছে তাদের, কারণ আমিনুল হক নিজেও বারবার ওই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ বলেছেন। এরই মধ্যে তদন্তের জন্য জাতীয় ক্রীড়া পরিষদের কাছে আবেদন করেছেন সংগঠকরা। আমাদের বিচারিক যে প্রক্রিয়া সেটা চলমান আছে। পাশাপাশি আপনারা জানেন যে বাংলাদেশের সব ফেডারেশনগুলোর অভিভাবক হচ্ছে জাতীয় ক্রীড়া পরিষদ, এবং জাতীয় ক্রীড়া পরিষদ আইনে কিন্তু তাদেরকে ক্ষমতা দেওয়া আছে, যদি কোনো অনিয়ম হয়ে থাকে সেগুলো তদন্ত করে তাদের কাছে যদি প্রতীয়মান হয় যে এখানে কোনো রকমের অনিয়ম হয়েছে, তাহলে কিন্তু জাতীয় ক্রীড়া পরিষদ যে কোনো বডিকে কিন্তু ডিসলভ করে তারা অ্যাডহক কমিটি করতে পারে। সংগঠকদের এমন সক্রিয় অবস্থানে বেশ চাপের মুখে বিসিবি, তা বলাই যায়। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরো একবার। মেসেজটা যখন আসছে আপনি বিশ্বাস করবেন না, আমার চোখ দিয়ে পানি পড়ে গেছে। ঈদের চিকে অনেক বেশি আনন্দ পাইতেছি। স্বপ্নের বাস্তবায়ন শুরু, ফ্যামিলি কাজ পেয়ে ঈদ আনন্দ। 5 বছরে পাবেন 4 কোটি নারী। বৈশ্বিক কারণে সময় লাগলেও সব প্রতিশ্রুতি পূরণের ঘোষণা প্রধানমন্ত্রীর। তেহরানে বোমা বর্ষণে নিহত 40, দ্রুত যুদ্ধ শেষ করতে চান ট্রাম্প। পুতিনের সঙ্গে ফোন আলাপ, যুক্তরাষ্ট্র নয় সিদ্ধান্ত নেবে ইরান, হুঙ্কার বিপ্লবী কাজের। এবং জুলাই সনদে সমঝোতা হওয়া বিষয়ে বাস্তবায়ন হবে, সংবিধানের বাইরে যাওয়ার সুযোগ নেই বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশের ভবিষ্যৎ ঠিক করবে সংসদ। এই ছিল প্রবাসী সময়ের এখনকার আয়োজনে, সঙ্গে থাকুন সময়।